আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে হচ্ছে আমরা তাপযুগল থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী এই জিনিসটা ব্যাখ্যা করব। আপনারা যারাই হচ্ছে মেজর বা নন মেজর যে কোনো ফিজিক্সই পড়েন, আপনাদের সবার জন্য এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আসে, ঠিক আছে, এবং এটা হচ্ছে বড় প্রশ্ন। তো প্রশ্ন হচ্ছে আমাদেরকে দুইটা জিনিস সাধারণত ব্যাখ্যা করতে বলে, যে গঠন ও কার্যপ্রণালী। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপনাদের প্রশ্ন প্যাটার্ন যেভাবে চেঞ্জ হচ্ছে, যে কোনো সময় মূল তত্ত্বটাও এখানে চাইতে পারে যে একটি তাপযুগল থার্মোমিটারের মূল তথ্য, গঠন ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো, অথবা বলতে পারে যে মূল তথ্য ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো, বলতে পারে, তাই না? এই জন্য আমি হচ্ছে প্রথমে মূল তথ্যটা দেখাচ্ছি, এটা আপনাদের শেখা দরকার। অথবা ছোট প্রশ্ন আকারেও আপনাকে বলে দিতে পারে যে তাপযুগল থার্মোমিটারের মূল তথ্য ব্যাখ্যা করো, মানে মেইন থিওরি আর কি, মূল তথ্য। প্লাস এইটা হচ্ছে আমাদের কার্যপ্রণালী বোঝার জন্য ওইটা লাগবে, যে আসলে একটা তাপযুগল থার্মোমিটার কিভাবে কাজ করে এটা আপনার জানতে হবে। এখন এইটা হচ্ছে পড়তে গেলে, আমি যখন এটা পড়ি তখন আমার মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন ছিল, যে থার্মোকাপল কেন হয়, কিভাবে হয়, ডিফারেন্ট ম্যাটেরিয়াল কেন নেওয়া লাগে, সেম ম্যাটেরিয়াল রাখলে কি হবে, সেম টেম্পারেচারে রাখলে কি হবে। মানে আমি যখন পড়তাম এই বিষয়টা, তখন আমার মনের মধ্যে এই কোয়েশ্চেনগুলো আসতো। ওই জন্য আমি দেখেনি যে লিখে রাখছি যে কী কী কোয়েশ্চেন আপনাদের মনে আসতে পারে। তো সব কিছু আমি হচ্ছে একটু সময় নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা হচ্ছে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর একটা কথা, এখানে কোনো ম্যাথ না, যেহেতু এটা পুরোটা থিওরি। ইনফ্যাক্ট এটা হচ্ছে মেজর ফিজিক্সের একটা প্র্যাকটিক্যাল, ঠিক আছে, মেজর ফিজিক্সের এটা প্র্যাকটিক্যাল একটা ব্যাপার। সো এটা বুঝতে মানে আমি যতটুকু পারি আর কি বুঝাবো, ব্যাপারটা পুরোটা প্র্যাকটিক্যাল। সো বুঝতে পারতেছেন এখানে কোনো ইকুয়েশন নাই, কোনো ম্যাথ নাই, পুরোটা থিওরি। প্রথমেই একটি তাপযুগল থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী। তো প্রশ্নের মধ্যেই প্রথমেই আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে একটা তাপযুগল, ইংলিশে বলে থার্মোকাপল। সো প্রথম কোয়েশ্চনই হচ্ছে হোয়াট ইজ এ থার্মোকাপল। প্রথম জিনিসটাই হচ্ছে তাপযুগল কি। এটা মাঝে মাঝে 1 মার্কের জন্য কোয়েশ্চেন আপনাকে করতে পারে, তার জন্য আমি এখানে লিখে রাখছি ফর্মাল ডেফিনেশন, আমি বুঝাবো তাপযুগল কি। দেখেন, দুটি ভিন্ন ধাতুর, শব্দটা খেয়াল রাখতে হবে, ভিন্ন ধাতুর দুই প্রান্ত সংযুক্ত করে বদ্ধ তড়িৎ বর্তনী তৈরি করে। বদ্ধ বর্তনী কেন তৈরি করা লাগবে? বদ্ধ বর্তনী কেন তৈরি করা লাগবে বলতে পারবেন? বদ্ধ বর্তনী ছাড়া কারেন্ট তৈরি হয় না, এই জন্য আর কি। তাহলে বদ্ধ একটা সার্কিট তৈরি করতে হবে, তা না হলে কারেন্টের কোনো প্রপার্টি ওই সার্কিটের মধ্যে থাকে না। একটা সার্কিটের মাঝখানে যদি কাটা থাকে, তাহলে ওই সার্কিটে আপনি কারেন্ট ভোল্টেজ মানে কারেন্ট চলাচল করে না আর কি। এই জন্য বদ্ধ লুপ তৈরি করতে হয়। আচ্ছা, তাহলে দুটি ভিন্ন ধাতুর দুই প্রান্ত সংযুক্ত করে বদ্ধ তড়িৎ বর্তনী তৈরি করে তাদের সংযোগ স্থলদ্বয় ভিন্ন তাপমাত্রায় রাখলে ওই বর্তনীতে তড়িৎচালক বলের উদ্ভব হয়, এবং এরকম জোড়া ধাতব তারকে তাপযুগল বলে। তাপযুগল, যুগল মানে কি? দুইজন, তো দুইটা তার, তাপ যুগল, যুগল মানে হচ্ছে দুইজন, দুইটা তার আছে এখানের মধ্যে, এবং এটার নাম হচ্ছে তাপযুগল। ইংলিশে বলে হচ্ছে থার্মোকাপল। কাপল মানে হচ্ছে জোড়া, দুইটা তার থাকবে। এখন এখানে দুইটা শব্দ আমি মার্ক করছি, ভিন্ন ধাতু আর একটা হচ্ছে ভিন্ন তাপমাত্রা। এখন আপনাদের মনে বিভিন্ন সময় কোয়েশ্চন আসতে পারে, যারা একটু চিন্তা ভাবনা করতে পছন্দ করেন, যে ভিন্ন ধাতু না নিয়ে যদি আমি সেম ধাতু নেই তাহলে কি হবে, যদি ভিন্ন তাপমাত্রা না নিয়ে আমি সেম তাপমাত্রা নিই তাহলে কি হবে। আমি সব কিছুর অ্যান্সার দিব, একটু আস্তে আস্তে আপনারা শুনতে থাকেন। প্রথমে আসেন, এই জিনিসটা দিয়ে আমাদেরকে কি বুঝাইলো। আমাদের কাছে দুইটা তার আছে, চিন্তা করেন যে এইটা হচ্ছে একটা তার, হ্যাঁ, এই তারটা মনে করেন যে আয়রনের তৈরি তার। এই তারটা হচ্ছে কিসের তার? আয়রনের তৈরি তার। এবং আমার কাছে আরেকটা তার আছে, যে তারটা হচ্ছে মনে করেন কপারের তার। তাহলে এইটা হচ্ছে আমার কপারের তার, নিচেরটা হচ্ছে কিসের তার? কপারের তার, উপরেরটা আয়রনের তার। তাহলে হয়েছে না, দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল হয়েছে না? উপরেরটা হচ্ছে কি আয়রনের, নিচেরটা হচ্ছে কপারের। দেখেন ভিন্ন ধাতু হয়েছে, দুইটা ভিন্ন ধাতুর তৈরি, প্রান্ত সংযুক্ত করে। দেখেন এই যে এখানে একটা সংযোগ ঘটাইছি, এই যে এখানে একটা সংযোগ ঘটাইছি, হয়েছে, দুই প্রান্ত সংযুক্ত করলাম, বদ্ধ তড়িৎ বর্তনী। দেখেন তো এটা কি পুরোটা আবদ্ধ না? মাঝখানে কি কোনো গ্যাপ আছে? ছাড়া অংশ আছে, কাটা অংশ আছে? নাই, পুরোটা কি বদ্ধ বর্তনী হয়েছে। তৈরি করে তাদের সংযোগস্থলদ্বয় ভিন্ন তাপমাত্রায় রাখলে, এখন এই যে এইটা একটা সংযোগস্থল, এটা আরেকটা সংযোগস্থল, এইটাকে হচ্ছে আমরা মনে করেন গরম পানিতে ডুবাই রাখলাম, গরম পানি, আর এটা হচ্ছে ঠান্ডা পানিতে ডুবাইলাম। তাহলে ঠান্ডা পানির তাপমাত্রা কম, গরম পানির তাপমাত্রা কি বেশি। তাহলে দেখেন ভিন্ন তাপমাত্রায় রাখলে, যে রাখছি না ভিন্ন তাপমাত্রায়, হয়েছে, রাখা হয়েছে ভিন্ন তাপমাত্রায়। যদি রাখা হয় ওই বর্তনীতে তড়িৎচালক বলের উদ্ভব ঘটে। তড়িৎচালক বল মানে কি? ভোল্টেজ। তড়িৎচালক বল মানে হচ্ছে কি? ভোল্টেজ। তাইলে এই বর্তনীতে একটা ভোল্টেজ সৃষ্টি হয়েছে। আমি বুঝবো কিভাবে? আমি যদি এই জায়গায় একটা গ্যালভানোমিটার প্লেস করি,
আমি যদি এই জায়গায় একটা গ্যালভানোমিটার প্লেস করি, গ্যালভানোমিটারে কাটা থাকে না, গ্যালভানোমিটারে এরকম একটা কাটা থাকে। তো দেখেন এখন আপাতত এই সার্কিটের দিকে আপনি তাকান, এখানে গরম পানি আছে আর এটাকে রাখা হয়েছে কিসে, ঠান্ডা পানির মধ্যে, তাই না? এক মাথা গরম পানিতে, এক মাথা ঠান্ডা পানিতে। এখন চিন্তা করেন তো, আমার এখানে উপরেরটা পুরোটা একটা তার, নিচেরটা পুরোটা একটা তার, মাঝে হচ্ছে গ্যালভানোমিটার, যে কোনো ভোল্টেজ সাপ্লাই করতে পারে না। গ্যালভানোমিটার নিজে থেকে কোনো কারেন্ট বা ভোল্টেজ কোনো কিছু সাপ্লাই করতে পারে না। সে শুধু কি করতে পারে, কারেন্ট আছে কি না সেটা যাচাই করতে পারে, আর কিছু করতে পারে না সে। আমরা এই পুরা জিনিস, পুরা সেটআপের মধ্যে আমরা কি কোনো ব্যাটারি রাখছি? কোনো ব্যাটারি রাখি নাই। কোনো কারেন্ট সোর্স রাখছি যে বাইরে থেকে এখানে কারেন্ট দিয়ে দিবে? না, কিচ্ছু রাখি নাই এখানে। তার মানে এখানে কোনো ভোল্টেজ নাই, এখানে কোনো কারেন্ট নাই। কিন্তু আপনি যখন গ্যালভানোমিটার প্লেস করবেন, এখানে গরম পানির মধ্যে এটাকে রাখবেন, এটাকে যখন ঠান্ডা পানির মধ্যে রাখবেন, তখন হঠাৎ করে দেখবেন, হঠাৎ করে না, গ্যালভানোমিটারের কাঁটা নড়ে উঠবে। মানে গ্যালভানোমিটারের কাঁটা নড়বে। গ্যালভানোমিটারের কাঁটা নড়া মানে কি? মানে হচ্ছে এই সার্কিটের মধ্যে কারেন্ট আছে। কারেন্ট না থাকলে গ্যালভানোমিটারের কাঁটা নড়ে না। যেহেতু গ্যালভানোমিটারের কাঁটা নড়ছে, সুতরাং এখানে কারেন্ট আছে। যেহেতু এখানে কারেন্ট আছে, সুতরাং এই সার্কিটের মধ্যে ভোল্টেজ বা তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে। এই তড়িৎচালক বলটা আসলো কই থেকে? আমরা কি এখানে কোনো কারেন্ট দিছি, কোনো ভোল্টেজ দিছি, কিছু দিছি? দেই নাই। তাহলে এই তড়িৎচালক বলটা এই জায়গায় সৃষ্টি হইল কিভাবে সৃষ্টি হইল? সৃষ্টিটা হইছে কই থেকে? এখানের যে তাপমাত্রা, এটাকে যদি T1 বলি, এখানের যে তাপমাত্রা সেটাকে যদি T2 বলি, তাহলে এই দুইটার ডিফারেন্স থেকে ডেল্টা টি, এই ডেল্টা টি থেকে হচ্ছে এই দুই জাংশনের মধ্যে, এই যে এটাকে জাংশন বলি এ আর এটাকে যদি বলি বি, তাহলে এ এবং বি জাংশন মানে সংযোগস্থল। তাহলে এ জাংশন এবং বি জাংশনের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়েছে। কই থেকে সেটা তৈরি হয়েছে? তাপ থেকে তৈরি হয়েছে, তাপ থেকে, তাই না? তাপমাত্রা থেকে, তাপমাত্রার ডিফারেন্সের কারণে এখানের মধ্যে কি তৈরি হয়েছে? কারেন্ট তৈরি হয়েছে। তাহলে থার্মোকাপল এমন একটা ডিভাইস যে হচ্ছে তাপকে ইলেকট্রিক এনার্জিতে বা তড়িৎচালক শক্তিতে রূপান্তর করতে পারে। মানে থার্মোকাপল এমন একটা ডিভাইস যাকে আমরা, যেই জায়গায় আমরা তাপমাত্রা থেকে কারেন্ট পাবো, তাইলে তাপমাত্রা থেকে কারেন্ট বা ভোল্টেজে রূপান্তর করে হচ্ছে কি? থার্মোকাপল। বুঝছেন ঘটনা? তাপ এক প্রকার শক্তি না, তাপ শক্তি থেকে কারেন্ট বা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারি আমরা এই সেটআপের মাধ্যমে। এখন কথা হইলো যে যাক, আমরা বুঝলাম যে এটা একটা চমৎকার জিনিস। এখন এটা দিয়ে তাপমাত্রা মাপবো কেমনে, বা থার্মোমিটার কেন বানাইতে হবে? থার্মোমিটার বানানোর জন্য একটা বেসিক প্রিন্সিপাল আছে। প্রিন্সিপালটা হইল যে তাপমাত্রাটা, কোনো বস্তুর তাপমাত্রা কখন মাপা যাবে? যখন তাপমাত্রা হচ্ছে ওই বস্তুর যদি কোনো উষ্ণতামিতিক ধর্ম থাকে, মনে করেন, চিন্তা করেন এইভাবে যে আমার কাছে হচ্ছে একটা রোদ আছে। তো এই রোদের আমি যখন তাপমাত্রা বাড়াই তখন রোদ বাড়ে, আমি যখন তাপমাত্রা আরও বাড়াই তখন রোদ আরও বাড়ে। তার মানে আমি কি, তাপমাত্রার সাথে রোদের একটা সম্পর্ক আছে। তখন এই রোদ দিয়ে আমি একটা থার্মোমিটার বানাইতে পারবো। আমার কাছে মনে করেন যে একটা পারদ থার্মোমিটার আছে। তো পারদের মধ্যে আমি যখন তাপ দিব, তখন পারদের উচ্চতা লেভেল চেঞ্জ হইতে থাকে। কম তাপমাত্রা দিলাম, পারদ সামান্য উচ্চতায় উঠলো। বেশি তাপমাত্রা দিলাম, পারদ আরও বেশি উচ্চতায় উঠলো। তার মানে পারদের উচ্চতার সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে। সুতরাং পারদ দিয়ে আমি একটা থার্মোমিটার বানাইতে পারবো। আমার কাছে একটা গ্যাস আছে, এই গ্যাসের তাপমাত্রা আমি সামান্য বাড়াইলাম, ফলে গ্যাসের আয়তন একটু বাড়লো। আরও তাপমাত্রা বাড়াইলাম, গ্যাসের আয়তন আরও বাড়লো। আরও তাপমাত্রা বাড়াইলাম, গ্যাসের আয়তন আরও বাড়লো। তার মানে গ্যাসের আয়তনটা তাপমাত্রার সাথে সাথে চেঞ্জ হচ্ছে। তার মানে তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনের একটা সম্পর্ক আছে। সুতরাং গ্যাসের আয়তন ব্যবহার করে আমি একটা থার্মোমিটার বানাইতে পারবো। এনিথিং, যে কোনো প্রপার্টি যেটা তাপমাত্রার সাথে সাথে চেঞ্জ হয়, ওই প্রপার্টি ইউজ করে থার্মোমিটার বানানো যায়। এখন আপনি চিন্তা করেন তো, এই দুই জায়গার তাপমাত্রার পার্থক্যের উপরে এইটার মধ্যে কতটুকু ভোল্টেজ উৎপন্ন হয়েছে সেটা নির্ভর করে কিনা। যদি আপনি তাপমাত্রা পার্থক্য বেশি রাখেন, তাহলে এখানে গ্যালভানোমিটারের কাঁটা বেশি নড়বে, বা চিন্তা করতে পারেন বেশি কারেন্ট তৈরি হবে, বা বেশি তড়িৎচালক বল এখানে তৈরি হবে। তার মানে আমি বলতে পারি কিনা যে এইটার মধ্যে, এই জাংশন আর এই জাংশন এ বি, এই দুই পয়েন্টের মধ্যে ভোল্টেজ বা ইএমএফ কতটুকু তৈরি হবে সেটা হচ্ছে ডেল্টা টি এর উপর নির্ভর করে, তাপমাত্রার পার্থক্যের উপর নির্ভর করে। তাপমাত্রার পার্থক্য আপনি বাড়ান, তাহলে ইএমএফ বা ভোল্টেজের মান বাড়বে। তাপমাত্রার পার্থক্য আরও বাড়ান, ভোল্টেজের মান আরও বাড়বে। তাহলে এই যে তাপমাত্রার পার্থক্যের সাথে সাথে যে এটা চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি না যে তড়িৎচালক শক্তি, এই যে তড়িৎচালক শক্তি, কতটুকু তড়িৎচালক শক্তি তৈরি হবে সেটা নির্ভর করে তাপমাত্রা পার্থক্যের উপরে। তাইলে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। সুতরাং এই বৈশিষ্ট্য বা এই ইটা ব্যবহার করে আমরা তাপমাত্রা বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে, থার্মোকাপলের ক্ষেত্রে এই সিস্টেমের জন্য
ই মানে হচ্ছে কি তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তিটা হচ্ছে আমাদের এই সিস্টেমের উষ্ণতামিতিক ধর্ম। এইটার সাহায্যে আমরা তাপমাত্রা মাপতে পারবো। ক্লিয়ার? অনেক কথা বললাম। হ্যাঁ, আচ্ছা, এটা একটু বেশ মানে একদম কোর কথাবার্তা আর কি, যে কী দিয়ে থার্মোমিটার বানানো যায়, কেমনে বানানো যায়। ওকে, এখন আসেন আমরা আমাদের কাজে যাই। তাহলে তাপ যুগল থার্মোকাপল বুঝছেন আপনারা। এখন আপনাদের যা মানে থার্মোকাপলের মধ্যে 3টা ইফেক্ট কাজ করে। থার্মোকাপলের মধ্যে 3টা ইফেক্ট কাজ করে। এটার সাথে সংশ্লিষ্ট ইফেক্ট আছে কয়টা? 3টা। সংশ্লিষ্ট ইফেক্ট আছে 3টা। একটা হচ্ছে সিবেক ইফেক্ট। সিবেক ইফেক্ট নাম শুনে ভয় পাওয়ার কিছু নাই। সিবেক ইফেক্ট, তারপরে হচ্ছে পেলটিয়ার ইফেক্ট, বা বাংলাদেশে অনেক রাইটার এটাকে পেলশিয়ার ইফেক্টও বলে, একই জিনিস। তারপরে হচ্ছে থমসন ইফেক্ট। এই 3টা জিনিসই হচ্ছে এইটার সাথে অ্যাসোসিয়েটেড প্রপার্টি। আমাদের এইটার জন্য মেজরলি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সিবেক ইফেক্টটা সম্পর্কে একটু আমাদের জানতে হবে। সিবেক ইফেক্টটা সম্পর্কে আমাদের জানতে হবে। পেলটিয়ার ইফেক্ট, থমসন ইফেক্ট, এই জিনিসগুলা যারা ভালো ফিজিক্স পড়াশোনা করতে চান তারা হচ্ছে এটা নিয়ে পড়াশোনা করবেন। মেজর ফিজিক্সে যারা আছেন তাদের জন্য, নন মেজরের দরকার নাই। মেজর ফিজিক্সে আপনারা হচ্ছে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, আপনাদের যে কোর্স আছে সেই কোর্সের মধ্যে এই জিনিসগুলো নিয়ে আলোচনা আছে। ঠিক আছে? ওকে, এখন আমি একটু সংক্ষেপে বলে দিই আপনাকে যে সিবেক ইফেক্ট জিনিসটা কি। সিবেক ইফেক্ট আপনাকে বলে যে দুইটা ডিফারেন্ট মেটেরিয়ালের তার, এটা একটা মেটেরিয়াল, এটা ডিফারেন্ট মেটেরিয়াল, দুইটা ডিফারেন্ট মেটেরিয়ালের তারকে যদি দুইটা ডিফারেন্ট টেম্পারেচারে রাখা হয় তাহলে এই সার্কিটের মধ্যে ইএমএফ তৈরি হয়। এটাই হচ্ছে সিবেক ইফেক্ট। ইএমএফ বা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়, এই সার্কিটের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়, এটাই হচ্ছে সিবেক ইফেক্ট। ঠিক আছে? তারপরে পেলটিয়ার ইফেক্ট কি বলে? পেলটিয়ার ইফেক্ট আপনাকে বলে যে আপনি যদি এমন করেন যে এটা একটা ডিফারেন্ট তার, এটা একটা ডিফারেন্ট তার, এবং দুইটার মধ্যে এখানে যদি কোনোভাবে আপনি এটা দেন নাই, এই যে গরম পানি ঠান্ডা পানি এটা অ্যাপ্লাই করেন নাই, জাস্ট হচ্ছে জাংশন তৈরি করছেন, গরম পানি নাই ঠান্ডা পানিও নাই, কিন্তু এখানে কোনোভাবে আপনি কারেন্ট যদি সাপ্লাই করে দিতে পারেন, যদি কোনোভাবে কারেন্ট সাপ্লাই করে দিতে পারেন, তাহলে এই জাংশন এবং এই জাংশন, এই দুইটা জাংশনের মধ্যে যে কোনো একটা গরম হইতে থাকবে আর যে কোনো একটা ঠান্ডা হইতে থাকবে। মানে হচ্ছে সিবেক ইফেক্টটা হচ্ছে পেলটিয়ার ইফেক্টের উল্টা, অপোজিট। সিবেক ইফেক্ট কি বলে আপনাকে? যে তাপমাত্রা পার্থক্য থেকে ভোল্টেজ পাওয়া যাবে। সিবেক ইফেক্ট আপনাকে বলে হচ্ছে ডেল্টা টি থেকে আপনি হচ্ছে কি পাবেন? ইএমএফ পাবেন। ইএমএফ পাবেন বা কারেন্ট পাবেন। ইএমএফ মানে ভোল্টেজ, ভোল্টেজ পাইলেই তো কারেন্ট পেয়ে যাবেন। আর পেলটিয়ার ইফেক্ট আপনাকে বলে যে এখানে তাপমাত্রা পার্থক্য আমার দেওয়ার দরকার নাই, আমি হচ্ছে জাস্ট কি করব, এরকম দুইটা তার নিব, এই একটা তার, এইটা এই জায়গায় হচ্ছে আরেকটা তারকে এরকম জয়েন করলাম, করে কোনোভাবে যদি আমি এখানের মধ্যে একটা কারেন্ট সাপ্লাই করে দিতে পারি, তাহলে এই কারেন্টের কারণে এই জাংশন, কোনো একটা জাংশন হচ্ছে ঠান্ডা হইতে থাকবে, কোনো একটা জাংশন গরম হইতে থাকবে। অর্থাৎ পেলটিয়ার ইফেক্ট আমাকে বলে যে আমি যদি কোনোভাবে কারেন্ট সাপ্লাই করে দিতে পারি, তাহলে সেই কারেন্ট থেকে, কারণ কারেন্ট সাপ্লাই করতে হলে আপনাকে ইএমএফ দিতে হবে, তাহলে ইএমএফ থেকে আমি তাপমাত্রার পার্থক্য তৈরি করতে পারবো, ডেল্টা টি তৈরি করতে পারবো, মানে রিভার্স। ওখানে ডেল্টা টি থেকে ইএমএফ হয়, এখানে ইএমএফ থেকে ডেল্টা টি হয়। আর থমসন ইফেক্ট বলে যে পোটেনশিয়াল যে ডিফারেন্সটা তৈরি হয়, থমসন ইফেক্টের জন্য আপনাকে হচ্ছে টেম্পারেচারের ডিফারেন্সও লাগে, আবার আপনার কারেন্টও দিতে হয়। কারেন্টও যদি দেই তাহলে কি হয়, সার্কিটের মধ্যে যখন কারেন্ট যাবে তখন তারের এই অংশটা, সার্টেন একটা অংশের মধ্যে, মানে এই তারের এলংয়ে প্রত্যেকটা জায়গায় ভোল্টেজ ডিফারেন্স ডিফারেন্ট হবে। মানে হচ্ছে কীভাবে বুঝাবো, মনে করেন তারের এতটুকু অংশের তাপমাত্রা একরকম, এতটুকু অংশের তাপমাত্রা একরকম, ফলে এই জায়গায় ভোল্টেজ ড্রপ একরকম হবে, এই জায়গায় ভোল্টেজ ড্রপ আরেক রকম হবে, তারের লেন্থ ওয়াইজ ভোল্টেজ ড্রপ হবে। এটা সম্পর্কে আপনারা নিজেরা পড়াশোনা করিয়েন যদি ইচ্ছা থাকে আর কি বিস্তারিত জানার। ওকে, এখন আসেন, এখন আমাদের মেইনলি টার্গেট হচ্ছে যে সিবেক ইফেক্ট নিয়ে জানার। আমাদের এই প্রশ্নের জন্য সিবেক ইফেক্টটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা যখন ডিফারেন্ট টেম্পারেচারে রাখবো এবং সেখান থেকে হচ্ছে আমরা কি পেয়ে যাব? ইএমএফ বা কারেন্ট আমরা পেয়ে যাব। এখন যদি প্রশ্ন হয় যে এই ইএমএফটা কেন তৈরি হচ্ছে, অলরেডি 15 মিনিট হয়ে গেছে, আমি একটু শর্ট করার চেষ্টা করতেছি। ইএমএফটা কেন তৈরি হয় বা ভোল্টেজটা কেন তৈরি হয়, আমি সংক্ষেপে আপনাকে বলে দিই। এই জায়গায় যে জাংশনটা তৈরি হয়েছে, মনে করেন এটা একটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল আর এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল, এই যে এই জাংশন, তাই না? এই জাংশন যে তৈরি হয়েছে, এই অংশে ইলেকট্রন ডেন্সিটি যেই রকম, ইলেকট্রনের এনার্জি যেই রকম, এই অংশে ইলেকট্রনের ডেন্সিটি, ইলেকট্রনের এনার্জি সেম না।
ঠিক আছে, এনার্জি লেভেল এখানে যেরকম এখানে সেম না। ফলে এই জায়গার ইলেকট্রনগুলার মুভমেন্ট আর এই জায়গার ইলেকট্রনগুলার মুভমেন্ট সেম না। ফলে মনে করেন যে এই ইলেকট্রন ডেন্সিটির পরিবর্তনের কারণে, ডিফারেন্ট ম্যাটেরিয়াল যেহেতু, তার মানে ইলেকট্রন ডেন্সিটি সেম না, ইলেকট্রন ডেন্সিটির চেঞ্জ, এটার মধ্যে ইলেকট্রন ডেন্সিটি একরকম, এটার মধ্যে ইলেকট্রন ডেন্সিটি একরকম, এই ইলেকট্রন ডেন্সিটির চেঞ্জের কারণে হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্সটা, নেট একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয় এই তারের। আচ্ছা, আর আর আমার মনে হয় আর বেশি বলার দরকার নাই, আপনারা হচ্ছে বুঝে গেছেন আপাতত আমি কি বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি উপরের তারে ইলেকট্রনের অবস্থা যেরকম, নিচের তারে ইলেকট্রনের অবস্থা সেই রকম না। ফলে এদের মধ্যে একটা নেট মুভমেন্ট তৈরি হয়, ইলেকট্রনগুলা হয় ডানে অথবা মানে হয় ওইদিকে অথবা এদিকে কোনো একদিকে যাওয়া শুরু করবে, এবং ওই ইলেকট্রনের চলা মানেই তো কারেন্ট, আর কারেন্ট মানে ইএমএফ, এইভাবেই ইএমএফ তৈরি হয়। এখন আপনি যদি হচ্ছে আপনার মনে যদি প্রশ্ন আসে যে আচ্ছা আমি একটা কাজ করি, আমি হচ্ছে এটাও আয়রন নিলাম, এটাও আয়রন নিলাম, এটাও আয়রন নিলাম, এটাও আয়রন নিলাম, যদি সেম মেটেরিয়াল নেই এবং তাদেরকে ডিফারেন্ট টেম্পারেচারে রাখি তাহলে কি হবে? আপনার মনে যে প্রশ্ন সেটা হচ্ছে আমি যদি সেম মেটেরিয়াল নেই আর তাদেরকে যদি ডিফারেন্ট টেম্পারেচারে রাখি তাহলে কি হবে? দেখেন আমি আপনাদের যেসব কোশ্চেন আপনাদের মনে আসতে পারে সেইগুলো আমি হচ্ছে বলে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি, খেয়াল করেন। যদি আমরা ডিফারেন্ট মেটেরিয়াল নেই প্লাস ডিফারেন্ট টেম্পারেচার নেই, মানে ডিফারেন্ট টেম্পারেচারে রাখা হয়েছে ডিফারেন্ট মেটেরিয়ালকে, তখন আমরা ইএমএফ পাবো। ডিফারেন্ট মেটেরিয়াল নেওয়া হয়েছে এবং তাদেরকে ডিফারেন্ট টেম্পারেচারে রাখা হয়েছে, যেমন এই যে এই অবস্থায় আমরা একটা নেট ইএমএফ কি পাবো। যদি আমরা ডিফারেন্ট মেটেরিয়াল নেই বাট টেম্পারেচার যদি সেম রেখে দেই, অর্থাৎ এটাও গরম পানিতে রাখছি, এটাও গরম পানিতে রাখছি, দুইটা তাপমাত্রা সেম, তাপমাত্রার যদি কোনো পার্থক্য না থাকে তাহলে এটার মধ্যে নেট কোনো ইএমএফ তৈরি হবে না। বুঝতে পারছেন? নো ইএমএফ, কোনো ইএমএফ এখান থেকে তৈরি হবে না। শুধুমাত্র কখন ইএমএফ তৈরি হবে? যখন আপনি মেটালটাও ডিফারেন্ট নেবেন প্লাস আপনার তাপমাত্রাটাও ডিফারেন্ট থাকবে তখন। যদি এমন হয় যে আমি হচ্ছে সেম মেটাল নিলাম কিন্তু ডিফারেন্ট টেম্পারেচার রাখলাম, ডিফারেন্ট মেটেরিয়াল আর এটাকে কি বলছিলাম, সেম টেম্পারেচার। এগুলো একটু নোট করে রাখিয়েন, আপনার সারা জীবন কাজে লাগবে যত জীবন আপনি পড়াশোনা করবেন। ইএমএফ কখন তৈরি হবে? যখন হচ্ছে ডিফারেন্ট মেটাল নেওয়া হবে প্লাস ডিফারেন্ট টেম্পারেচার নেওয়া হবে, তখন ইএমএফ তৈরি হবে। যদি আমি ডিফারেন্ট মেটাল নেই বাট সেম টেম্পারেচার নিয়ে নেই, অর্থাৎ এইটার টেম্পারেচার যা এটার টেম্পারেচারও তা, যদি সেম টেম্পারেচার নিয়ে নেই তাহলে সেই ক্ষেত্রে কোনো ইএমএফ পাওয়া যাবে না, নো ইএমএফ। কারণ কি? কারণ এই জায়গার ইলেকট্রনগুলো দৌড়াদৌড়ি কেন করতেছে? ইলেকট্রনগুলো দৌড়াদৌড়ি করতেছেই আপনার তাপমাত্রা পার্থক্য আছে, এই কারণে উষ্ণ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে ইলেকট্রন দৌড়াদৌড়ি করে, তাই না? তাপমাত্রা দিলে কি হয়? যেখানে তাপমাত্রা বেশি সেই জায়গায় ইলেকট্রনের মুভমেন্ট বেশি হয়, কম্পন বেশি হয়, দৌড়াদৌড়ি বেশি করে, ফলে ইলেকট্রনগুলা ওই গরম অঞ্চল থেকে ঠান্ডা অঞ্চলের দিকে দৌড়ানো শুরু করে, ফলেই কারেন্ট তৈরি হয়। তাহলে ডিফারেন্ট মেটাল নেওয়া হয়েছে কিন্তু তাপমাত্রা সেম, মানে এটা তাপমাত্রা যা এটা তাপমাত্রাও যা, যদি এমন হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? কোনো নেট ইএমএফ পাওয়া যাবে না, নো ইএমএফ। ডিফারেন্ট ম্যাটেরিয়াল নেওয়া হয়েছে বাট টেম্পারেচার যদি সেম নেই তাহলে কোনো ইএমএফ পাওয়া যাবে না, কোনো ভোল্টেজ এখান থেকে তৈরি হবে না। বুঝতে পারছেন? তাপমাত্রা পার্থক্য থাকা লাগবে আর কি, এটা হলো মেন কথা। যদি আমরা সেম মেটাল নেই আর যদি সেম টেম্পারেচারে রাখি, সেম মেটাল নিয়ে যদি সেম টেম্পারেচারে রাখি, অর্থাৎ এটাও আয়রনের, তাপমাত্রাও দুইটার সেম, এটার তাপমাত্রা যা এটার তাপমাত্রাও তাই। আমি ইচ্ছা করে কিছু কথা হাইড করতেছি, তা না হলে আরও আপনাদের মনে আরও বেশি কোয়েশ্চেন চলে আসবে, তখন ওইগুলো হচ্ছে ওই যে ফার্মি এনার্জি লেভেল ওই সব এক্সপ্লেনেশনের দিকে আপনি চলে যাবেন। নিজে নিজে চিন্তা করবেন, নিজে নিজে ডিগ আউট করবেন, আর একটু পড়াশোনা করতে হবে। যত বড় ক্লাসে উঠবেন তত আর একটু ডিটেলস বুঝবেন, বিশেষ করে যখন সলিড স্টেট ফিজিক্স পড়বেন তখন আর একটু ডিটেলস বুঝবেন যে ইলেকট্রন কিভাবে থাকে মেটালের মধ্যে, দুইটা জাংশন যদি একসাথে করা হয় তাহলে কি ঘটে ওই জাংশনের মধ্যে। আচ্ছা, তাহলে সেম মেটালের সাথে সেম মেটাল মানে এটাও আয়রনের, নিচেরটাও আয়রনের, আবার তাপমাত্রাও সেম রাখা হয়েছে, তাহলে অবশ্যই সেখানে কোনো ইএমএফ তৈরি হবে না, এখানের মধ্যেও কোনো ইএমএফ তৈরি হবে না। যদি আমরা একটা কাজ করি যে সেম মেটালে
বাট ডিফারেন্ট টেম্পারেচারে যদি রাখি, সেম মেটালকে ডিফারেন্ট টেম্পারেচারে রাখছি, মানে এটাও আয়রন এটাও আয়রন, সেই ক্ষেত্রে কি হয়, উপরের তারে যে পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয় নিচের তারেও সম পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়, ফলে একটা আরেকটাকে ক্যান্সেল করে দেয়, নেট কোনো ভোল্টেজ থাকে না, ফলে এইটাতেও কোনো ইএমএফ নাই। তাহলে অনলি অপশন হচ্ছে এইটা, এবং এই কন্ডিশনের মধ্যেই আমরা থার্মোকাপল ব্যবহার করে থাকি। ক্লিয়ার? বুঝছেন? ওকে, আমি আর কথা বাড়াচ্ছি না, এই হচ্ছে আমাদের কাজ কারবার থার্মোকাপল সম্পর্কে ইন্ট্রোডাকশন। ঠিক আছে? হ্যাঁ, এগুলো একটু নোট করে রাখবেন, আপনার কাজে লাগবে। ওকে, তাহলে এই হচ্ছে ঘটনা। এখন আমি এই অংশ মুছি আমরা মূল তথ্যে যাই। আচ্ছা, এখানে যে আমি কন্ডিশনগুলো লিখলাম, কিছু এক্সেপশনাল সেটআপ তৈরি করা যাইতে পারে যাতে সার্টেন একটা অংশের মধ্যে ভোল্টেজ তৈরি করব, মানে কারেন্ট ফ্লো করাবো, ওই ব্যাপারগুলো আলাদা। ওগুলো হচ্ছে এখান থেকে আরও, মানে বললাম না এখানে আরও ডিটেলস অনেক কিছু আছে। আচ্ছা, এই বেসিক আমাদের কথাবার্তা এখানে গেল। এখন আসেন মূল তথ্য, মেইন থিওরিটা কি। তাপযুগল থার্মোমিটারের শীতল সংযোগস্থলকে 0 ডিগ্রি সেলসিয়াস, উষ্ণ সংযোগস্থলকে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলে বর্তনীতে উৎপন্ন তড়িৎচালক বল হবে। মানে একটা মাথাকে যদি 0 ডিগ্রিতে রাখি আর একটা মাথাকে যদি T ডিগ্রিতে রাখি, একটা মাথাকে যদি 0 ডিগ্রিতে রাখি, যে ঠান্ডাটাকে যদি আমরা বরফ গোলা পানিতে রাখি আর কি, 0 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখি, আর গরম উষ্ণ যেটা সেটাকে আমরা T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলাম, তাই না? এটা হচ্ছে আমাদের সেই থার্মোকাপলটা। তাহলে একটা জাংশন হচ্ছে 0 ডিগ্রিতে আর একটা হচ্ছে T ডিগ্রিতে। তাহলে এদের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে বা যে ইএমএফ তৈরি হবে সেটা হচ্ছে কি AT প্লাস BT স্কোয়ার। এখন এই সূত্র পাওয়া গেছে কিভাবে, এটার আরও অন্যান্য ব্যাপার স্যাপার আছে। এইটা মনে করেন যে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ইকুয়াল টু A T দিয়ে বোঝাচ্ছে তাপমাত্রা, B T দিয়ে বোঝাচ্ছে তাপমাত্রা। এখানে তাপমাত্রাটা আসলে কি, তাপমাত্রা পার্থক্য, T মাইনাস 0 ইকুয়াল টু T। ঠিক আছে? সো T দিয়েও লেখা যাবে, ডেল T দিয়েও লেখা যাবে, ডেল থিটা দিয়েও লেখা যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এইটা ব্যবহার করে আমরা তাপমাত্রা বের করব, যেখানে A এবং B হচ্ছে ধ্রুবক, নির্দিষ্ট থার্মোকাপলের জন্য ধ্রুবক। আপনি যদি থার্মোকাপল চেঞ্জ করেন, মানে ডিফারেন্ট মেটেরিয়ালের থার্মোকাপল ইউজ করেন, তখন A আর B এর মানও চেঞ্জ হবে সেই অনুযায়ী। এটা লিখছে এ ও বি নির্দিষ্ট তাপযুগলের জন্য ধ্রুবক। ই এর মান জেনে সমীকরণ 1 থেকে তাপমাত্রাটি নির্ণয় করা যায়। এই সমীকরণের মধ্যে দেখেন এ আর বি এর মান যদি আমি জানি, এই দুইটা তো ধ্রুবক, তাহলে এখানে আননোন কয়টা আছে, ভেরিয়েবল কয়টা আছে? ভেরিয়েবল আছে না দুইটা, একটা হইলো ই আর একটা হইলো টি। আমাকে যদি কেউ ভেরিয়েবল ই এর মান বলে দেয়, তাহলে এখানে একটা সমীকরণ আছে, আমি ই এর মান এখানে বসাই দিব, এটার মান আমি জানি, এটার মান আমি জানি, শুধু আননোন কোনটা থাকে, টি থাকে। তাহলে দুইটা ভেরিয়েবলের মধ্যে একটা যদি আমি জানি, আরেকটার মান আমি ইজিলি এই সমীকরণ থেকে বের করতে পারবো। এটাই এখানে বলা হয়েছে যে ই এর মান জেনে সমীকরণ 1 থেকে তাপমাত্রা টি নির্ণয় করা যায়। যদি কোনোভাবে আমি ই এর মান জেনে যাই, তাহলে আমি এখান থেকে টি এর মান বের করতে পারবো। আমাদের এই পুরো প্রসেসের মধ্যে কাজ হচ্ছে কোনোভাবে ই এর মান খুঁজে বের করা যায় কিনা, এটা আমাদের টার্গেট। এ ও বি এর মান নির্ণয়ের ক্ষেত্রে এখন এ ও বি এর মান কিভাবে নির্ণয় করা যায় সেটাও এখানে বলছে যে এ আর বি। দেখেন এ আর বি এর মান আমরা কিভাবে বের করতে পারি, আমি আপনাকে আগে বলে দিই যে এ আর বি এর মান কিভাবে আপনি বের করতে পারেন। মনে করেন যে আপনি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখছেন একবার, আর এটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখছেন একবার, রেখে এই দুই জায়গার মধ্যে একটা ভোল্ট মিটার সেট করছেন, এটা আর এটার মধ্যে একটা কি সেট করছেন, ভোল্ট মিটার সেট করছেন। ভোল্ট মিটার সেট করে আপনি ই এর মানও রেকর্ড করছেন, মনে করেন 0 আর 30-এর মধ্যে রাখছেন, তাই না? তাহলে একটা হচ্ছে 30 ডিগ্রি 0 ডিগ্রির জন্য আপনি হচ্ছে ভোল্ট মিটারের, মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্ট মিটার স্থাপন করলে এই দুই জায়গার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স আপনি পাবেন না? তো সেই ভোল্টেজ ডিফারেন্সটা মনে করেন E1 পাইছেন। আরেকবার 30 চেঞ্জ করে মনে করেন 60 ডিগ্রি সেলসিয়াস করছেন, আর ওইটা 0 ডিগ্রিতেই রেখে দিচ্ছেন, তখন ভোল্টেজ ডিফারেন্স চেঞ্জ হয়ে কত হয়ে যাবে, E2 হয়ে যাবে। এখন দেখেন তো, মনে করেন E1 এর মান আপনি পাইছেন হচ্ছে 5 ভোল্ট, আর E2 এর মান পাইছেন আপনি 7 ভোল্ট, এগুলো পাইছেন। তাহলে খেয়াল করেন তো আপনি দুইটা ইকুয়েশন পাবেন কিনা। ই এর মান প্রথমে 5 বসান, তাহলে 5 ইকুয়াল টু এ এর মান আপনি অলরেডি জানেন, তাহলে এ এর মান আপনার জানা, সরি এ আর বি এর মান আপনাকে বের করতে হবে। এ এর মান বের করব, টি এর মান কত, টি হচ্ছে 30, তাহলে এ ইন্টু 30 প্লাস বি এর মান আমরা বের করব ইন্টু টি এর মান কত, টি স্কোয়ার না 30 স্কোয়ার। এটা হলো ইকুয়েশন 1, একটা ইকুয়েশন পাইলাম। আবার দেখেন আরেকবার যখন এক্সপেরিমেন্ট করলাম তখন বি এর মান পরে পাইছি কত, 7, তাহলে এই যে এর জায়গায় লিখলাম 7 ভোল্ট পাওয়া গেছে। এ ইন্টু তাপমাত্রা কত 60 প্লাস বি ইন্টু 60 স্কোয়ার। বলেন তো দুইটা ইকুয়েশন পাওয়া গেছে কিনা? এই ইকুয়েশনের মধ্যে আননোন কয়টা, এ কে আমরা জানি না, বি কে আমরা জানি না।
আননোন দুইটা ইকুয়েশন থেকে দুইটা আননোন বের করা যায়। ঐকিক নিয়ম না, আপনি প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, যে কোনো পদ্ধতি ব্যবহার করে আপনি এখান থেকে বি এর মান এবং এ এর মান বের করতে পারবেন। তাহলে আপনাকে এক্সপেরিমেন্ট কয়বার করতে হবে? 2বার। একবার একটা তাপমাত্রার জন্য E1 বের করবেন, আরেকটা তাপমাত্রার জন্য E2 বের করবেন। এই দুইটা মানকে হচ্ছে আপনি সমীকরণ একে বসাই দিবেন। বসাই দিলে আপনি নতুন দুইটা সমীকরণ পাবেন। সেই দুইটা সমীকরণ সমাধান করে ইজিলি এ এবং বি এর মান বের করা সম্ভব। এই কথাগুলো এখানে লিখছে। আমি হচ্ছে ভেঙে বুঝিয়ে দিলাম কিভাবে আপনি এ আর বি এর মান পাবেন। ই এর মান জেনে সমীকরণ 1 থেকে এ ও বি এর মান নির্ণয়ের ক্ষেত্রে উষ্ণ সংযোগস্থলকে পরপর 2বার জানা তাপমাত্রায় রেখে, এই যে 2বার জানা তাপমাত্রায় রেখে সংশ্লিষ্ট তড়িৎচালক বল ই পরিমাপ করা হয়। এই যে একবার 5 আর একবার 7। তারপর এই মানগুলো 1 নং সমীকরণে স্থাপন করলে এ ও বি নির্ণয় করা যায়। এই যে এ ও বি নির্ণয় করা যায়। এ ও বি এর মান জানা হয়ে গেলে, মনে করেন যে এ এর মান আপনি পাইছেন 1 আর বি এর মান পাইছেন 5, জানা হয়ে গেলে যে কোনো অজানা তাপমাত্রায় তাপযুগল থার্মোমিটার স্থাপন করে সংশ্লিষ্ট তড়িৎচালক বল নির্ণয় করে সমীকরণ একে বসিয়ে অজানা তাপমাত্রা টি নির্ণয় করা যায়। আপনি এ এর মান জানেন, আপনি বি এর মান জানেন, তাহলে আপনার কাছে সমীকরণ রেডি আছে না? এ ইকুয়াল টু 1t প্লাস 5t স্কোয়ার, এটা আপনার কাছে সমীকরণ। এখন আপনি কোনো একটা মনে করেন যে এমন একটা বস্তু আছে যেটা তাপমাত্রা আপনি মাপতে চান, ঠিক আছে? তাহলে এমন একটা বস্তু আছে যেটার তাপমাত্রা আপনি মাপতে চান। মনে করেন যে আপনার কাছে কোনো একটা তরল আছে, মনে করেন সরিষার তেল আছে আপনার। তো এই যে অয়েলটা আছে, এই অয়েলের আপনি তাপমাত্রা মাপতে চান, তাহলে এই অয়েলটাকে এখানে রাখবেন। মনে করেন যে গরম তেল আছে, হ্যাঁ, তো এই অয়েলটাকে এখানে রাখলেন, আর এই অংশটা তো ঠান্ডা, এটাকে 0 ডিগ্রি সেলসিয়াসে রাখলেন, আর আপনার কাছে আছে এই ইকুয়েশন। তাহলে খেয়াল করেন তো, আপনি যদি এটাকে রাখেন এখানে, এটার তাপমাত্রা বর্তমানে কত আছে আপনি জানেন না, সেটা হচ্ছে টি এর মান আপনাকে বের করতে হবে। এখানে আপনি একটা ভোল্ট মিটার লাগায় রাখছেন, ফলে আপনি এটার ভোল্টেজ হিসাব করতে পারবেন। তাহলে ভোল্টেজ আপনার জানা আছে, ভোল্টেজ আপনি এখান থেকে মনে করেন ভি এর রিডিং পাইলেন যে এই অবস্থায় 10 পাইলেন, তাহলে ই এর জায়গায় বসাবেন 10। 1 আপনি অলরেডি জানেন, 1 ইন্টু টি প্লাস 5 ইন্টু টি স্কোয়ার। এই পুরো সমীকরণে আননোন কি? টি না? টি ছাড়া আর বাকি সব কিছুর মান জানি, তাহলে ইজিলি এখান থেকে আমি টি বের করতে পারবো। টি মানে কি? এই ওয়েলের তাপমাত্রা। তাহলে এই প্রসেসে আমরা টি নির্ণয় করতে পারবো যদি আমি কিসের মান জানি? ই এর মান জানি বা ভোল্ট মিটারের রিডিং জানি, এবং এ আর বি এর মান আমি বের করতে পারি। এইটা হচ্ছে আমার মেইন থিওরি। এভাবেই হচ্ছে একটা থার্মোমিটার কাজ করে, ঠিক আছে? হ্যাঁ, আধা ঘন্টা হয়ে গেছে অলরেডি। এই হচ্ছে ঘটনা। এখন আসেন আমি শর্ট করি, মূল তথ্য শেষ। এখন আমরা যাব হচ্ছে গঠন এবং কার্য পদ্ধতিতে। একটা থার্মোমিটার মানে তাপযুগল থার্মোমিটার কিভাবে গঠন করতে হয় এবং তার কার্য পদ্ধতি কীরকম হয়। গঠন এবং কার্য পদ্ধতি, ঠিক আছে? আমি এটা মুছি। ওকে, এখন আসেন, আমি হচ্ছে গঠনটা এখানে লিখছি, জায়গা তো নাই। চিত্রে পটেনশিওমিটার ও তাপযুগলের সমবায় দেখানো হইলো। এটা হচ্ছে সমবায় দেখানো হইলো, এটা হচ্ছে আমাদের সেই চিত্র। পটেনশিওমিটারের এবি তারের সাথে, আচ্ছা, এই যে আমি যে জিনিসটা দেখাইলাম, হ্যাঁ, এইটা পুরোটা হচ্ছে একটা পটেনশিওমিটার। এই পুরোটা হচ্ছে কি? একটা পটেনশিওমিটার। এখন পটেনশিওমিটার এখানে কেন আনা হচ্ছে? পটেনশিওমিটার আনার সুবিধা হইল যে আমরা ভোল্টমিটার কেন আনলাম না, কেন পটেনশিওমিটার দিয়ে কাজ করতেছি? কারণ হইল ভোল্টমিটার বা এমিটার যেটা ইউজ করি না কেন, তার রিডিংয়ের মধ্যে সামান্য পরিমাণ ত্রুটি থাকে। পটেনশিওমিটার একদম নিখুঁতভাবে কোনো ভোল্টেজ পরিমাপ করতে পারে। সোজা হিসাব, পটেনশিওমিটারের কাজ কি? পটেনশিওমিটার দিয়ে বিভিন্ন পারপাস সার্ভ করা যায়। যেমন আমার কাছে 2টা ব্যাটারি আছে, এখন 2টারই আমি ভোল্টেজ জানি না, এই 2টার মধ্যে আমি তুলনা করতে পারবো যে কোনটার ব্যাটারি বেশি, মানে কোনটার ভোল্টেজ বেশি, কোনটার ভোল্টেজ কম, সেটা পটেনশিওমিটারের মাধ্যমে টেস্ট করা যায়। আবার অজানা কোনো একটা ব্যাটারি আছে, মানে কিন্তু তার ভোল্টেজ কত সেটা আমি জানি না, সেটা পটেনশিওমিটারের মাধ্যমে জানা যায়। এখন আমরা এখানে পটেনশিওমিটার কেন আনতেছি? আমাদের কাছে একটা থার্মোকাপল আছে, কিন্তু সেই থার্মোকাপলের মধ্যে কতটুকু ভোল্টেজ তৈরি হয়েছে সেটা আমরা জানি না। সেই অজানা ভোল্টেজটা জানার জন্য আমাদের পটেনশিওমিটারের হেল্প লাগবে। এখন এটা হচ্ছে পটেনশিওমিটারের আকার সিম্বল। এখন এটা এরকম কাটা কেন থাকে আমি জানি না, হয়তো সুন্দরের জন্য দিছে, বাট জিনিসটা বাস্তব পটেনশিওমিটার কিন্তু দেখতে এরকম না। বাস্তব পটেনশিওমিটার কীরকম থাকে? এখানে অনেকগুলো তার, এই যে এরকম অনেকগুলো তার এরকম থাকে, এখানে স্ট্রিপের মাধ্যমে পেঁচানো থাকে, স্ট্রিপের মাধ্যমে এরকম অনেকগুলো তার পেঁচানো থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে তারটা না, এই পেঁচানো তারটা হচ্ছে এই যে এই অংশ। তারপরে এই জায়গা আর এই জায়গার মধ্যে
এই দুই জায়গার মধ্যে হচ্ছে যে আমাদের ব্যাটারি কানেক্টেড থাকে আর কি, ব্যাটারি থাকে, একটা চাবি থাকে, চাবি মানে হচ্ছে কে, তারপরে যে এই প্রান্তে চলে আসলো, এরকম আর কি দেখতে হয় একটা পটেনশিওমিটার। তো এটাকেই হচ্ছে আঁকায়া এই যে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। এখন আসেন, এটা হচ্ছে আমাদের পটেনশিওমিটার। সাথে আরেকটা জিনিস থাকে পটেনশিওমিটারে, সেটা একটু মনে রাখতে হবে। সাথে হচ্ছে আমি যদি একটু আঁকায় দেখাই, এটা হচ্ছে মনে করেন আমাদের সেই পটেনশিওমিটার, এখানের ভিতরে আমরা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের সেই পটেনশিওমিটার। ওকে, এখন এই পটেনশিওমিটারের একটা ব্যাপার হইলো যে এটার সাথে একটা জকি কানেক্টেড থাকে। এই যে হাই ভোল্টেজ আছে না, এই হাই ভোল্টেজের সাথে, মানে এটা যে কথা এটাও তো সেম কথা, এই হাই ভোল্টেজের সাথে একটা গ্যালভানোমিটার দিয়া একটা জকি কানেক্টেড থাকে। এই জকিটা হচ্ছে যে এরকম নাড়াচাড়া করে। আপনারা হচ্ছে হুডস্টোন ব্রিজের সরি মিটার ব্রিজ পড়ছেন না, মিটার ব্রিজের প্র্যাকটিক্যাল ওইরকম আর কি। তো এটা হচ্ছে কি একটা জকি, যে এরকম পেন্সিলের মতো, কলমের মতো আর কি, এটা এরকম নাড়াচাড়া করা যায়। এটা নাড়ায় কি করা হয়, একটা পজিশনে ফিক্স করা হয়। মনে করেন এই তার বরাবর হাঁটতেছে 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 হাঁটতেছে, তারপরে উপরের লাইন দিয়ে গেল 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 গেল, মনে করেন এখানে আসলো, এখানে এসে দেখলো যে তার গ্যালভানোমিটারের কাঁটা নড়তেছে না, তার মানে এটা হচ্ছে নাল পয়েন্ট। এটা কি নাল পয়েন্ট, বোঝা গেল কিনা? এটা হচ্ছে নাল পয়েন্ট। এভাবে নাল পয়েন্ট খুঁজে বের করা হয়। তো আমরাও এখানে নাল পয়েন্ট বা নাল বিন্দু খুঁজে বের করব। তাহলে এই গ্যালভানোমিটার সহ পুরোটা হচ্ছে একটা পটেনশিওমিটার। তাহলে এখানের মধ্যে আমরা কি দিই নাই, আমরা হচ্ছে একটা গ্যালভানোমিটার এখানে দিতে হবে, এখানে একটা কি দিতে হবে, গ্যালভানোমিটার দিতে হবে। আচ্ছা, গ্যালভানোমিটার আমরা দিব, তাতে কোনো সমস্যা নাই। এখন এটা তো হচ্ছে আমার পটেনশিওমিটার, এটার সাথে মনে মনে চিন্তা করেন যে এখানে একটা গ্যালভানোমিটার চলে আসছে, এখানে একটা জকি চলে আসছে, শেষ না পটেনশিওমিটার? তার সাথে আমাকে কি কানেক্ট করতে হবে এখন? একটা থার্মোকাপল অ্যাড করতে হবে না? একটা থার্মোকাপল দেখতে কীরকম হয়, এই যে এরকম না, একটা থার্মোকাপল দুইটা জাংশন থাকে না? থার্মোকাপলের কয়টা জাংশন থাকে? দুইটা জাংশন থাকে। এই যে দেখেন দুইটা জাংশন, কিভাবে কানেক্ট করি, এইখানে হচ্ছে এই যে এই দুইটা হচ্ছে আমাদের, এই দুইটা হচ্ছে মানে দুইটা, একটাতে গরম পানি রাখা হয়েছে আর একটাতে হচ্ছে কি রাখা হয়েছে, ঠান্ডা পানি রাখা হয়েছে। একটাতে গরম পানি রাখবো, একটাতে হচ্ছে ঠান্ডা পানি রাখবো, এবং তাদেরকে হচ্ছে আমরা এই পটেনশিওমিটারের সাথে কানেক্ট করব। এইটা হচ্ছে শীতল আর এটা হচ্ছে উষ্ণ। শীতল বলতে কত, 0 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে উষ্ণ বলতে কত, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। এখন খেয়াল করেন তো, এখান থেকে গ্যালভানোমিটার যে যাচ্ছিল, হ্যাঁ, গ্যালভানোমিটার যে আসতেছিল এখানে, এখানে চিন্তা করেন, এইটা হচ্ছে আমাদের সেই জকি। এটা এরকম পেন্সিলের মতো আসলেও থাকে, এটা হচ্ছে কি আমাদের জকি। এই জকিটার সাথে গ্যালভানোমিটার আমাদের কানেক্ট করতে হবে। এটা হচ্ছে জকি, চিত্র আঁকানো একটা যন্ত্রণা। এই হচ্ছে গ্যালভানোমিটার। এখন এটা হচ্ছে আমাদের শীতল জাংশন, মানে জাংশন না, মানে ঠান্ডা রাখার জন্য এখানে মনে করেন বরফ রাখা হয়েছে, আর এখানে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোনো বস্তু রাখা হয়েছে। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এই হইল আমার পুরা সেটআপ, ঠিক আছে। এই হচ্ছে আমার চিত্র, এই পুরোটা হচ্ছে আমাদের চিত্র। দেখেন আমি কি কি লিখছি, চিত্রে পটেনশিওমিটার ও তাপযুগলের সমবায় দেখানো হইলো, মাইক কেমন আছে, ইয়েস, সমবায় দেখানো হইলো। আচ্ছা, এই যে এতটুকু হচ্ছে কি, এতটুকু হচ্ছে আমার থার্মোকাপল, আর এই পুরোটুকু হচ্ছে আমাদের পটেনশিওমিটার দেখানো হইলো। পটেনশিওমিটারের এবি তারের সাথে একটি তড়িৎকোষ ই, দেখেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই পুরাটুকু হইলো এবি। এবি তারের সাথে কি কানেক্ট করা হয়েছে, একটা পটেনশিওমিটার, একটা চাবি, এই যে একটা চাবি, একটি পরিবর্তনশীল রোধ বক্স, এটার আরেক নাম হচ্ছে রিওস্টেট, পরিবর্তনশীল রোধ বক্স। শ্রেণীতে এমনভাবে যুক্ত করা হলো যেন, শ্রেণীতে এই দেখেন সবগুলো একটার পর একটা শ্রেণীতে যুক্ত করা হয়েছে, এমনভাবে যুক্ত করা হলো যেন এ প্রান্তের সাথে ব্যাটারির ধনাত্মক, এ প্রান্তের সাথে এই যে ব্যাটারির ধনাত্মক, এবং বি প্রান্তের সাথে, এই যে বি প্রান্ত না, বি প্রান্তের সাথে কি ব্যাটারির ঋণাত্মক অংশ সংযুক্ত হয়। হয়েছে, সংযুক্ত করলাম। এরপরে বলছে তাপযুগলের শীতল সংযোগস্থলকে, এই যে এটা কি শীতল না, শীতল সংযোগস্থলকে এ বিন্দুর সাথে, এ বিন্দুতে, এবং উষ্ণ সংযোগস্থলকে গ্যালভানোমিটার,
এই যে উষ্ণ সংযোগস্থল, এই যে উষ্ণ সংযোগস্থলকে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, এই যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে জকি জে এর সাথে কানেক্ট করি, এটা হলো আমার জকি জে, আর এই যে পয়েন্ট, এটা পয়েন্টের নাম হলো সি। তাহলে জকি জে এর সাহায্যে সি বিন্দুতে কি করলাম, সংযুক্ত করলাম। এতটুকুই হচ্ছে গঠন, বোঝা গেল গঠন। এখন আপনি যদি সেন্সিবল স্টুডেন্ট হন এবং আপনি যদি চিন্তা করতে পছন্দ করেন, তাহলে আপনার মনের মধ্যে ঠাস করে বাড়ি দিয়ে একটা কোয়েশ্চেন আসবে। কোয়েশ্চেন হইল যে এই পুরা লাইনের মধ্যে তো তার আমি একটা দেখতেছি, তার কয়টা এখানে, একটা, কিন্তু থার্মোকাপল দুইটা তার থাকতে হয়, তাপ যুগলে কয়টা তার থাকতে হয়, দুইটা তার থাকতে হয়, কিন্তু এখানে তো তার একটা, তার তো এখানে দুইটা নাই। এই যে থার্মোকাপল, এখানে তার কয়টা, একটা, একটা তার দিয়ে থার্মোকাপল কেমনে হবে, থার্মোকাপল তো হবে না। এই জিনিসটা আপনাদের বইয়েও উল্লেখ করা নাই এবং কেউ বলেও না, টিচাররাও অনেকেই বলে না, স্টুডেন্টরা দু একজনের মাথায় এটা হচ্ছে কোশ্চেন থেকে যাইতে পারে। খেয়াল করেন, ঘটনা হচ্ছে আমাদের যে থার্মোকাপল তো এই যে এরকম হয় না, এরকম তো হয়, একটা তার থাকে উপরে আর নিচে থাকে আরেকটা তার, তাই তো, মানে এখানেই তো কানেকশন হচ্ছে, দুইটা তারের কানেকশন। তো এইটা হইলো একটা জাংশন, এইটা আরেকটা জাংশন, বা ভালো কথা, দুইটা জাংশন আমরা পাইলাম, কি সুন্দর। কিন্তু দুইটা জাংশনের মধ্যে তার তো দুইটা থাকতে হবে, তার কয়টা থাকতে হবে, দুইটা। এখানে কি আপনি দুইটা তার দেখতে পাচ্ছেন কোথাও, কোথাও দেখতে পাচ্ছেন না, তাই আপনার মনে এই কোয়েশ্চেনটা আসতেছে। খেয়াল করেন তো, আমি চিন্তা করলাম উপরের তারটা হচ্ছে কপারের, নিচের তারটা হচ্ছে আয়রনের, উপরেরটা কিসের, কপারের, নিচের তারটা হচ্ছে কিসের, আয়রনের। এখন আমি আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে এই যে জাংশনটা, এখানে কপার আর আয়রন মিলিত হইতে হবে, এখানে কপার আর আয়রন কি হইতে হবে, মিলিত হইতে হবে, কপার এবং আয়রন কি হইতে হবে, মিলতে হবে। খেয়াল করেন তো, এই মাঝের অংশটাকে আমি বললাম যে এইটা হচ্ছে আমার, এটা কপারের তার না, এইটাকে আমি ডিফারেন্ট কালার দিয়ে আমি দেখাইলাম যে এইটা হচ্ছে আমার কিসের তার, আয়রনের তার। মাঝের অংশটা ডিফারেন্ট মেটেরিয়াল, বুঝাইতে পারছি, মাঝের অংশটা হচ্ছে কি ডিফারেন্ট মেটেরিয়াল, আর এই অংশটা হচ্ছে আরেক মেটেরিয়াল, এই অংশটা হচ্ছে আরেক মেটেরিয়াল। তাই টোটাল মেটেরিয়াল কয়টা হইলো, দুইটা হইলো। এখন বাস্তব থার্মোকাপল কীরকম হইতো, যে এই দুই মাথা উপরে সংযুক্ত হইতো, যে এরকম সংযুক্ত হইতো, তাই না। কিন্তু আমরা এখানে উপরে কেন সংযুক্ত করতাম, সার্কিট কমপ্লিট করার জন্য, বদ্ধ লুপ তৈরি করার জন্য। আমাদের এখান থেকে যদি আমি এখানে চলে আসি, একটা কমপ্লিট লুপ হয়ে যাচ্ছে না, কমপ্লিট লুপ হয়ে যাচ্ছে। ফলে এই মাথাকে নিয়ে উপরে নিয়ে আর এই মাথাকে উপরে নিয়ে মেলানোর দরকার নাই, তাদেরকে এই যে এখানে মিলাই দিলাম, ফলে একটা লুপ কমপ্লিট হয়ে গেল, কোনো অসুবিধা নাই। এখন কি আপনি দুইটা ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন, এই যে মাঝের অংশ হইলো একটা ম্যাটেরিয়াল আর এই অংশ হইলো আরেকটা ম্যাটেরিয়াল। ক্লিয়ার? হ্যাঁ, ওকে, তাহলে এই হচ্ছে ঘটনা। এখন আসেন কার্যপদ্ধতি, কিভাবে কাজ করা হয়। চাবি কে বন্ধ করে, বন্ধ করা মানে সুইচ অন করা। এই যে সুইচ আছে, এটাকে অন করলাম, রিওস্টেট থেকে নির্দিষ্ট রোধ আর নেওয়া হয়। এই যে রিওস্টেট, এটা কি পরিবর্তনশীল রোধ, এই যে রিওস্টেট মানে কি পরিবর্তনশীল রোধ, এটাকে এই যে এরকম নব থাকে, নব ঘুরে ঘুরে এটাকে চেঞ্জ করা যায়। একটা ফিক্সড মানের রোধ আর নিলাম, রিওস্টেট থেকে একটা সিলেক্ট করলাম আর কি, সিলেক্ট করলাম, যার দরুন পটেনশিওমিটারের তারে প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন খুব কম হয়। মানে হচ্ছে যার দরুন এই যে তার আছে না পটেনশিওমিটারের তার, এই তারের প্রত্যেকটা জায়গায় ক্ষুদ্র 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 মানে প্রত্যেকটা পার ইউনিট 1 মিটার জায়গার মধ্যে রোধ যাতে কম হয়, 1 মিটার জায়গার মধ্যে রোধ যাতে কম, বিভব পতন যাতে কম হয়। বিভব পতন মানে এই জায়গায় খুব সামান্য ভোল্টেজ যাতে ড্রপ খায়, এই জায়গায় সামান্য ভোল্টেজ ড্রপ খায়, এই জায়গায় যাতে সামান্য ভোল্টেজ ড্রপ খায়। কেন সামান্য ভোল্টেজ ড্রপ খাইতে হবে, কেন বেশি ভোল্টেজ ড্রপ খাইলে কি সমস্যা, বিভব পতন কেন খুব কম হওয়া লাগবে? হ্যাঁ, সেটাও একটা প্রশ্ন যে বিভব পতন কেন কম রাখতে হবে। খেয়াল করেন, আমরা হচ্ছে এটার ভোল্টেজ মাপবো না, ভোল্টেজ মাপবো কার, এই যে এটার ভোল্টেজ মাপবো। এখন থার্মোকাপলের মধ্যে খুব যে আহামরি বিশাল মানের ভোল্টেজ তৈরি হয় বিষয়টা তা না, সাধারণত মাইক্রো বা মিলি ভোল্ট লেভেলের ভোল্টেজ তৈরি হয়। তাহলে ওইটা মাপার জন্য এই জায়গার মধ্যে, এই জায়গায় যে ভোল্টেজ ড্রপ খাইতে হবে, সেই ভোল্টেজ ড্রপটা মাইক্রো বা মিলি লেভেলের হওয়া লাগবে। এটা আরও ডিটেলসে বলা যায়, কিন্তু আপাতত বলতে চাচ্ছি না। মনে করেন যে আমি যে জিনিস পরিমাপ করতেছি, মেজার করতে চাচ্ছি, অজানা যে জিনিসের ভোল্টেজ, সেটার ভোল্টেজটা মাইক্রো বা মিলি লেভেলের। এই কারণে আমি চাচ্ছি যে এই জায়গার মধ্যে মাইক্রো বা মিলি লেভেলের ভোল্টেজ ড্রপ খাওয়াইতে চাচ্ছি আমি। এই জন্য আমি চাচ্ছি যে এই পুরা তারের মধ্যে যাতে খুব কম, অল্প পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়, মাইক্রো বা মিলি লেভেলের। বুঝতে পারছেন? আচ্ছা, খুব কম হয়। কম কেন হয় বললাম। তারপর তাপযুগলের উভয় সংযোগস্থল যথাযথ তাপমাত্রায় উপনীত হলে, যথাযথ তাপমাত্রায় উপনীত বলতে কি, আপনার কাছে একটা ঠান্ডা বরফ গলা পানি আছে আর একটাতে 3 ডিগ্রি সেলসিয়াসের পানি আছে। এখন আপনি হচ্ছে থার্মোকাপলের জাংশনটা এখানে ডুবাই দিলেন আর একটা এখানে ডুবাই দিলেন, সাথে সাথে কি থার্মোকাপলের মধ্যে ভোল্টেজ জেনারেট হওয়া শুরু হয়ে যাবে? না,
এই থার্মোকাপলের যে জাংশন সেটা তো ঠান্ডা হইতে হবে। এই থার্মোকাপলের এই যে জাংশন সেটাকে T°C আসতে হবে, আস্তে আস্তে সময় লাগবে, সেই সময়টা দিতে হবে। সেই সময়টা দেওয়ার পরে যখন শীতল জাংশন 0°তে পৌঁছাবে, উষ্ণ জাংশন T°C পৌঁছাবে, তখন আমরা এই জকিটাকে হচ্ছে বি বিন্দু থেকে আস্তে আস্তে বাম দিকে সরাইতে থাকবো। সরাই হচ্ছে এই যে দেখেন নাল বিন্দু খুঁজে বের করতে হবে। কি বিন্দু? নাল বিন্দু। নাল বিন্দু মানে কি? যেই বিন্দুতে এই গ্যালভানোমিটারের কাঁটা নড়াচড়া করে না, এমন একটা বিন্দু। এই যে এরকম যাচ্ছি গ্যালভানোমিটারের কাঁটা নড়তেছে, সি বিন্দুতে আসলাম, এখন গ্যালভানোমিটারের কাঁটা আর নড়ে না, তার মানে হচ্ছে কি গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট আসতেছে না, সেটাই হচ্ছে আমার নাল বিন্দু। এই যে আমার নাল বিন্দু সি নির্ণয় করলাম। এখন এই লাইনটা ক্রুশিয়াল লাইন, সি লাইন পাইছি না আমি? আচ্ছা, খেয়াল করেন তো, এই লাইন এই পয়েন্টে আসার পরে এ থেকে এই জায়গার মধ্য দিয়ে কোনো কারেন্ট আসতেছে না। কারেন্ট আসলে তো গ্যালভানোমিটার কাটা নড়তো, যেহেতু কাটা নড়তেছে না, তার মানে এ থেকে সি পর্যন্ত এসি লাইনের মধ্যে কোনো কারেন্ট আসতেছে না। কারেন্ট এক বিন্দু থেকে আরেক বিন্দুতে কখন যায়? যখন দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স থাকে। যেহেতু এ বিন্দু থেকে সি বিন্দুতে আর কোনো কারেন্ট আসতেছে না, তার মানে এ বিন্দুর ভোল্টেজ আর সি বিন্দুর ভোল্টেজ সেম হয়ে গেছে, মানে তাদের মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই। এ বিন্দুর ভোল্টেজ এবং সি বিন্দুর ভোল্টেজ কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। কিন্তু এই থার্মোকাপল অ্যাড করার আগে তো এ আর সি এর মধ্যে একটা নির্দিষ্ট ভোল্টেজ ড্রপ খাইছিল। নিষ্ক্রিয়বিন্দু এখানে ছিল না, এখানে নিষ্ক্রিয়বিন্দু পাওয়া যায় নাই। বর্তমানে নিষ্ক্রিয়বিন্দু এখানে পাওয়া যাচ্ছে। এই কথার মানে কি? এই কথার মানে হইল এই লাইনের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ খায় সেটাকে ক্যান্সেল করে দিচ্ছে এইখানে সৃষ্টি হওয়া ভোল্টেজ। ফলে টোটাল ভোল্টেজ এই দুই লাইন মিলে এই লুপের মধ্যে টোটাল ভোল্টেজ হয়ে গেছে 0। আচ্ছা, আমি আবার বলি, এ থেকে সি এর মধ্যে যখন আমি এই থার্মোকাপলটা অ্যাড করি নাই, তখন কি একটা নির্দিষ্ট ভোল্টেজ ছিল না? সেই ভোল্টেজটা আসছে কই থেকে? এই যে এখান থেকে। এ আর সি এর মধ্যে একটা নির্দিষ্ট ভোল্টেজ ডিফারেন্স ছিল। এখন থার্মোকাপল অ্যাড করার কারণে এ বিন্দু আর সি বিন্দুর ভোল্টেজ সেম হয়ে গেছে। তার মানে আগে যে ভোল্টেজটা তৈরি হয়েছিল সেই ভোল্টেজটা এখন নাই হয়ে গেছে। নাই কখন হয়ে যায়? আগে একটা জায়গায় +10 ভোল্টেজ ছিল, এখন ভোল্টেজ 0 হয়ে গেছে, তার মানে এখন -10 সৃষ্টি হয়েছে, তাই না? ভোল্টেজের ডিফারেন্স এখন কি হয়ে গেছে? মানে আগে যে ভোল্টেজ ড্রপ হইতো এখন তার উল্টা দিকে ভোল্টেজ ড্রপ হচ্ছে, ফলে দুইটা মিলে 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এভাবে বলতে পারি যে এই দুইটা মিলে এখন ভোল্টেজ এমনভাবে তৈরি হয়েছে যাতে এ আর সি এর মধ্যে আগের ভোল্টেজটা এখন ক্যান্সেল হয়ে গেছে, সমান মানের কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তাহলে আমি কি বলতে পারি যে এ থেকে সি এর মধ্যে আগের ভোল্টেজ ড্রপ যা ছিল সেটাই হচ্ছে এই থার্মোকাপলে উৎপন্ন হওয়া নতুন ভোল্টেজ। থার্মোকাপলে উৎপন্ন হওয়া ভোল্টেজটা এ আর সি এর মধ্যে আগে থেকে যে ভোল্টেজ ছিল সেটাকে ক্যান্সেল করে দিছে, ফলে এ এবং সি এর মধ্যে কোনো বিভব পার্থক্য নাই, তাই কারণেই এটা দিয়ে কোনো কারেন্ট আসতেছে না। ক্লিয়ার? এই কথা এখানে লিখছে। এই অবস্থায় তাপ যুগলে উৎপন্ন তড়িৎচালক বল মানে ভোল্টেজ, অর্থাৎ এই দুইটা থেকে যে পরিমাণ ভোল্টেজ তৈরি হচ্ছে তা এসি তারের বিভব পার্থক্যের সমান। এসি অংশের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় তার সমান। বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমাকে যেটা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এ থেকে সি অংশের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে। এ সি অংশের মধ্যে যতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে সেটাই হচ্ছে আমার থার্মোকাপলের ভোল্টেজ। তাইলে এটা আমাকে জানতে হবে যে এ সি অংশের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়। ঠিক আছে, এ সি অংশের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয় সেটা আমাকে খুঁজে বের করতে হবে। ধরি এ সি ইকুয়াল টু, এসির দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমি, এসির দৈর্ঘ্য ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি হচ্ছে এল একক, মানে এল সেন্টিমিটার হইতে পারে, এল মিটার হইতে পারে। কোনো কোনো পটেনশিওমিটারে 4 মিটার দৈর্ঘ্যের তার ব্যবহার করা হয়, মানে 1 মিটার 1 মিটার করে এরকম 4টা পেজ দেওয়া থাকে। কোনো কোনো পটেনশিওমিটারে যদি আমি 10 মিটার করে যদি আমি একটা পেজের মধ্যে তার রাখি তাহলে 4×10 40 মিটার হয়ে যাবে এরকম। তাহলে ধরি এসি ইকুয়াল টু এল মিটার বা এল সেন্টিমিটার যাই ধরি না কেন, আই থিঙ্ক মিটারই ধরি। এসি ইকুয়াল টু কি হবে না, আচ্ছা একক থাকে, মিটারেও নিতে পারি আমি, সেন্টিমিটার। তাহলে ধরি এ থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য কত? এল একক। এখন যদি আমি কোনোভাবে এ থেকে সি পর্যন্ত ভোল্টেজ জানতে পারি সেটাই হবে কি আমার থার্মোকাপলের ভোল্টেজ। এখন এসি অংশের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ খায় সেটা আমি কিভাবে বের করব? এসি অংশের দৈর্ঘ্য এল একক, তাইলে প্রতি মিটার লিখি তাহলে আমার বলতে সুবিধা হবে। 1 মিটারে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়, 1 মিটারে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় সেটাকে আমরা বলতে পারি কি ভোল্টেজ পার ইউনিট এরিয়া।
তো 1 মিটারে যদি হচ্ছে মনে করেন সিগমা পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়, তাহলে এল মিটারে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে? এল ইন্টু সিগমা। তাহলে আমাকে আগে বের করতে হবে যে প্রতি 1 মিটারে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, প্রতি 1 মিটারে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে। কারণ এটা কীভাবে বের করা যায় দেখেন, এ থেকে সি পর্যন্ত টোটাল তার, এ থেকে বি পর্যন্ত টোটাল তার হচ্ছে ক্যাপিটাল এল, আর এ থেকে সি পর্যন্ত টোটাল তার হচ্ছে স্মল এল। বুঝছেন? এসি ইকুয়াল টু স্মল এল মিটার এবং সম্পূর্ণ তারের দৈর্ঘ্য, সম্পূর্ণ তারের দৈর্ঘ্য হচ্ছে এল মিটার। এটা আমরা ধরে নিচ্ছি। সম্পূর্ণ তারের দৈর্ঘ্য কত? ক্যাপিটাল এল মিটার। এবং সম্পূর্ণ তারে এল মিটার এবং সম্পূর্ণ তারের মধ্যে কতটুকু রোধ? সম্পূর্ণ তারের রোধ, সম্পূর্ণ তারের রোধটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে স্মল আর। সম্পূর্ণ তারের রোধ মানে হচ্ছে কি বলতে চাচ্ছি আমি, যে এখান থেকে এই যে বি পর্যন্ত, এ বি, এই পুরাটুকু অংশের রোধ হচ্ছে কত? স্মল আর। তাহলে ঐকিক নিয়মে চিন্তা করেন তো, এল মিটার, এল মিটার তো সম্পূর্ণ, এল মিটারের রোধ হচ্ছে স্মল আর, তাহলে 1 মিটারের রোধ কত আর স্মল এল মিটারের রোধ কত? ঐকিক নিয়ম, বুঝেন নাই? সুতরাং দেখেন তো, আমি লিখি এল মিটার তারের রোধ ইকুয়াল টু হচ্ছে আর ওহম। এল মিটার তারের রোধ কত? আর ওহম। তাহলে অতএব 1 মিটার তারের রোধ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 1 এল ওহম। দেখা যাচ্ছে 1 মিটার তারের রোধ কত? আর ডিভাইডেড বাই এল ওহম। ঠিক আছে না? আর ডিভাইডেড বাই এল ওহম। তাহলে আমার কতটুকু তারের দরকার? আমার দরকার এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত স্মল এল ধরে নিছি। তাহলে স্মল এল মিটার তারের রোধ কত হবে? স্মল এল মিটার তারের রোধ কত হবে? তাহলে এল মিটার তারের রোধ, এটাকে আপনি চাইলে পরীক্ষার খাতায়ও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। ঐকিক নিয়মে, এই যে আমি যেভাবে বের করতেছি সেভাবে আপনি ঐকিক নিয়মে লিখতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। আমি হচ্ছে বইয়ের নিয়মে করতেছি না, বইয়ের নিয়ম ফলো করে করতেছি না, সিরিয়াল আমার মতো আমি যেভাবে বুঝি সেভাবে সহজভাবে আপনাদেরকে বুঝাচ্ছি। এখন আমার মেইন উদ্দেশ্য হচ্ছে স্মল এল মিটার দৈর্ঘ্যের মধ্যে কতটুকু তার আছে সেটা। এল মিটার দৈর্ঘ্য সম্পূর্ণ তারের রোধ হচ্ছে আর। ওকে, এখন লিখেন সুতরাং এল মিটার দৈর্ঘ্যের রোধ, এল মিটার দৈর্ঘ্যের রোধ ইকুয়াল টু আর। অতএব 1 মিটার দৈর্ঘ্যের রোধ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই আর। অতএব স্মল এল মিটার দৈর্ঘ্যের রোধ হবে এল ডিভাইডেড বাই আর ইন্টু স্মল এল। বুঝছেন? তাহলে স্মল এল মিটার তারের রোধ পেয়ে গেছি না? এই যে তখন স্মল এল মিটার তারের রোধ আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন আমার কি উদ্দেশ্য কি বলেন তো? আমার উদ্দেশ্য হচ্ছে স্মল এল মিটার তারের কি বের করা? স্মল এল মিটার তারের কি বের করা? স্মল এল মিটার তারের ভোল্টেজ বের করা, যে এ থেকে সি পর্যন্ত কতটুকু ভোল্টেজ ড্রপ খায়। তো ভোল্টেজ বি ইকুয়াল টু কি হয়? বি ইকুয়াল টু কারেন্ট ইন্টু আর না? ভোল্টেজ বি ইকুয়াল টু কি? কারেন্ট ইন্টু আর। ভোল্টেজ বি ইকুয়াল টু কারেন্ট ইন্টু আর। তাহলে দেখেন তো, কারেন্টের মান তার সাথে যখন আমি আর গুণ করব, তাহলে কি আমি ভোল্টেজ পেয়ে যাব? তাহলে রোধ কত? রোধ এল মিটার দৈর্ঘ্যের রোধ আমি অলরেডি পেয়ে গেছি। এখন আমাকে বের করতে হবে শুধু বর্তনীর কারেন্ট কত ছিল, আগে কত ছিল, এটাতে ভোল্টেজ তৈরি হওয়ার আগে কত ছিল। বুঝছেন? তো আগে এ থেকে সি অংশের মধ্যে রোধ ড্রপ হইতো, ভোল্টেজ ড্রপ হইতো এই যে এতটুকু। বুঝছেন? থার্মোকাপল যদি আমি এড না করতাম, তখন এ থেকে সি এর মধ্যে এই যে এতটুকু রোধ এড হয়ে যাবে। এখন তার সাথে আমাকে আই গুণ করতে হবে, তাহলে আমি পেয়ে যাবো যে থার্মোকাপল আসার আগে এ আর সি এর মধ্যে ভোল্টেজ ড্রপ করতে হবে। তারপর আমি বলতে পারবো যে থার্মোকাপল আসার আগে এ আর সি এর মধ্যে ভোল্টেজের ডিফারেন্স ছিল 10, থার্মোকাপল আসার কারণে 0 হয়ে গেছে, তার মানে থার্মোকাপল উল্টা ডিরেকশনে আরও 10 তৈরি করছে। উল্টা হোক আর যে ডিরেকশনে হোক, আরও 10 তৈরি করছে, ফলে দুইটা মিলে ক্যান্সেল হয়ে গেছে। অর্থাৎ থার্মোকাপলের ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে এ এবং সি এর মধ্যে আগে যে ভোল্টেজ ছিল সেটা। বুঝছেন? এই অংশ আমি মুছি। আচ্ছা,
কোনো কোনো বই হচ্ছে এল মিটার না ধরে এখানে 1000 সেন্টিমিটার ধরে, 1000 সেন্টিমিটার দৈর্ঘ্য ধরে। এখন সব পটেনশিওমিটার যে 1000 সেন্টিমিটার হবে সেটা তা না, এই জন্য আমরা ইন জেনারেল ক্যাপিটাল এল নিয়ে চলছি, ঠিক আছে। তারের রোধ হইলো এই যে এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রেখে দিই, এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। আগে কোন ইকুয়েশন দিয়েছিলাম দিই নাই মনে হয়, হ্যাঁ আল্লাহ 50 মিনিট হয়ে গেছে। এল মিটার দৈর্ঘ্যের রোধ আমরা পেয়ে গেছি এই যে এতটুকু, ওকে। এখন আসেন বর্তনীতে তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু, তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু কি জানি আমরা, আই ইকুয়াল টু উপরে থাকে ভোল্টেজ, তো ভোল্টেজ কত সাপ্লাই দেওয়া হয়েছিল ই, যখন এটার কোনো ভোল্টেজ ছিল না, ই ডিভাইডেড বাই এই বর্তনীতে টোটাল রোধ, এগুলা তো কোনো কিছু ছিল না, এই লাইনে কোনো রোধ নাই, আর এ থেকে বি পর্যন্ত রোধ আমরা কত ধরে নিছিলাম, এ বি অংশের রোধ কত ধরছি, এ বি অংশের রোধ হচ্ছে এল এবং সম্পূর্ণ রোধ কত ধরছিলাম আর, তাহলে এ থেকে সি পর্যন্ত ছিল, সরি এ থেকে বি পর্যন্ত ছিল স্মল আর প্লাস, এখান থেকে নিছিলাম আরও আর পরিমাণ, তাই টোটাল রোধ হইলো স্মল আর প্লাস ক্যাপিটাল আর, আই ইকুয়াল টু ভোল্টেজ ডিভাইডেড বাই রোধ, রোধ হইলো এখান থেকে নিছিলাম আর এবং এ থেকে বি পর্যন্ত তারের মধ্যে ছিল রোধ কতটুকু, স্মল আর পরিমাণ, তাই টোটাল রোধ হইলো এই যেটা ই ডিভাইডেড বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। তাহলে আই এর মান পেয়ে গেছি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে কি রোধ, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আমাদের রোধ, মানে আই ইন্টু আর, এটা হচ্ছে এল দৈর্ঘ্যের রোধ। অতএব এল মিটার দৈর্ঘ্যে বিভব পতন ভি ইকুয়াল টু হবে আই ইন্টু রোধ কত ধরছিলাম আমরা, স্মল এল মিটারের রোধ, এটাকে তো কিছু ধরি নাই, আই ইন্টু কি হয়, আই ইন্টু আর হয় না, তো আর এর একটা নাম দিয়ে দিই, আর ইন্টু স্মল এল মিটার তারের রোধ, বি ইকুয়াল টু আই ইন্টু রোধ, আই ইন্টু রোধ, ঠিক আছে। এল মিটার দৈর্ঘ্যে বিভব পতন, এই কারণে রোধটাও নিতে হবে এল মিটারের। আই এর মান কত, এই যে এটা স্মল আর প্লাস ক্যাপিটাল আর ইন্টু এল মিটার তারের রোধ কত, এই যে এল মিটার দৈর্ঘ্যের রোধ, এই যে এটা মানটা বসাই দিই, ঠিক আছে, হয়েছে না, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে তাহলে অবস্থা। এখানে আমাদের উল্টা হয়ে গেল, এই যে এখানে খেয়াল করেন, এল মিটার দৈর্ঘ্যের রোধ ধরছিলাম আমরা ছোট আর, তাহলে 1 মিটার দৈর্ঘ্যের রোধ হবে এল দিয়ে কি হবে, ভাগ হবে না, এটা উল্টা লিখে ফেলছি, আর বাই এল হবে, এটা হবে কি আর ডিভাইডেড বাই এল, তাহলে স্মল এল মিটারের রোধ হবে আর বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল, তাহলে এইখানে উল্টা লিখছি, বুঝছেন। এটা হচ্ছে সমীকরণ 1, সমীকরণ 1 থেকে এখানে মান বসাইছি, এখানে পাশে দিয়ে লিখবেন সমীকরণ 1 থেকে। এখন এল মিটার দৈর্ঘ্যে বিভব পতনকে আমরা পাইলাম হচ্ছে যে এতটুকু, তাই না, এতটুকু হচ্ছে বিভব পতন। এখান থেকে দেখেন তো এই জিনিসটা কি ছিল, আই ছিল না, এটাকে শর্টে লিখতেছি আর কি, তাহলে এইটা পুরোটা ছিল হচ্ছে আই ই বাই আর প্লাস আর, এটা হচ্ছে আই, সাথে থাকে হচ্ছে আর স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এটা কি এল মিটার দৈর্ঘ্যে বিভব পতন ভি না, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তারপরে আমরা যেটা লিখতে পারি, আমরা ওই যে প্রথম লাইনে যে লিখে আসছিলাম, এল মিটার দৈর্ঘ্যে বিভব পতন যতটুকু, এল মিটার দৈর্ঘ্যে বিভব পতন যতটুকু, এল মিটার কতটুকু ছিল এ থেকে সি পর্যন্ত, এল মিটার দৈর্ঘ্যে বিভব পতন যতটুকু সেটাই হচ্ছে কি থার্মোকাপলের মধ্যে উৎপন্ন হওয়া ভোল্টেজ, অর্থাৎ এটার নাম কি ছিল, থার্মোকাপলের বাংলা কি, তাপ যুগল, তাপ যুগলে উৎপন্ন তড়িৎচালক শক্তি ইকুয়াল টু হচ্ছে কত, ভি, এপসাইলন দিয়ে প্রকাশ করলাম আর কি, তাহলে অতএব এপসাইলন ইকুয়াল টু আই স্মল আর এল ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। এই আই এর মধ্যে কি আছে, এই যে ই আছে, ই যুক্ত এই জিনিসটা আছে, আই থিঙ্ক এটাকে এখানে না লিখে, এটা লেখার দরকার নেই, এটাকে আমরা ওখানেই রেখে দিই, এটাকে আমরা এখানেই রেখে দিই, তাহলে এই মানটা এখানে বসে যাবে, বি এর মানটা এখানে বসে, এটাকে দিতে পারি আমরা একটা সমীকরণ নাম্বার 2। তাহলে এপসাইলন ইকুয়াল টু বি, বি কত, এই যে এতটুকু, বি হচ্ছে উপরে থাকবে ই স্মল আর স্মল এল,
ডিভাইডেড বাই আর প্লাস আর টাইমস ক্যাপিটাল এল। ঠিক আছে, এতটুকু লেখা যায় এপসাইলন ইকুয়াল টু এই যে এটা। এখন ই বাই আর প্লাস আর এতটুকু ছিল আই, তাহলে ও আচ্ছা আইও লেখার দরকার নেই। এখন এই যে একটা সমীকরণ পাইলাম, এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 3। এই সমীকরণ ব্যবহার করে এটা হচ্ছে আমাদের তড়িৎচালক শক্তি, যেটা থার্মোকাপলের মধ্যে উৎপন্ন হয়, এবং ই হচ্ছে আমরা যে ভোল্টেজ দিছিলাম সেটা। তাহলে এপসাইলনের সাথে এই যে ই এর একটা সম্পর্ক আছে না, এপসাইলনের সাথে ই এর একটা সম্পর্ক পাওয়া গেছে কিনা, সম্পর্ক পাওয়া গেছে। এই সমীকরণ ব্যবহার করে আমরা সেট আপ করবো। স্মল আর এর মান আমাদের জানা, ক্যাপিটাল আর এর মান আমাদের জানা, দৈর্ঘ্য আমাদের জানা। স্মল আর হচ্ছে এক এক সময় এক এক রকম হবে, সেটাকে মানে এক এক সময় এক এক রকম নিয়ে আর কি। স্মল এল এর মান আমরা জানি, এই সবগুলো স্মল আর না, স্মল এল এর মান এক এক সময় এক একটা হবে। এগুলা থেকে আমরা এই সমীকরণকে যদি প্লট করি, এটাকে যদি আমরা প্লট করি ই ভার্সেস স্মল এল, ই এর সাথে স্মল এলকে যদি আমরা প্লট করি, খেয়াল করেন তো, ই এর সাথে স্মল এলকে যদি প্লট করি, এখানে তাপমাত্রার ডিফারেন্সের সাথে তাপমাত্রা ডিফারেন্স যত বেশি হবে ভোল্টেজ বা ই এর মান তত বেশি হবে না। তাহলে ই এর সাথে এই যে এপসাইলন, এই এপসাইলনের সাথে ওখানকার তাপমাত্রা ডিফারেন্সের একটা সম্পর্ক আছে কিনা। ওকে, এরপরে আসেন, তাহলে আমরা এই সমীকরণটা পাইছিলাম সমীকরণ 3। ঠিক আছে, এই সমীকরণ 3 পাওয়ার পরে এইটা আমরা ব্যবহার করব। এখন কিভাবে ব্যবহার করব দেখেন, মনে করেন যে উষ্ণ তাপমাত্রা প্রথমে টি ডিগ্রি সেলসিয়াসের জায়গায় এখন আমরা 20 ডিগ্রি সেলসিয়াসের কোনো একটা জানি এমন একটা তাপমাত্রা, মনে করেন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এখানে রাখলাম, রেখে আমরা এল এর মান একটা সিলেক্ট করলাম। এ থেকে সি বিন্দু হয়ে ডানে অথবা বামে সরবে কোনো একটা দিকে সরবে, তার মানে এল এর মান একটা ফিক্স হবে। এল এর মান যদি ফিক্স করে বাকি সব মান আমি জানি, এখানে যদি বসাইলে আমি এপসাইলনের একটা মান পাবো। এভাবে চিন্তা করেন, আমি যখন মনে করেন যে টি এর মান আমি 20 বসাইছি, তখন আমি এল এর একটা মান পাইছি যে মনে করেন 12 সেন্টিমিটার এরকম একটা মান পাইছি, তখন আমি এপসাইলনের একটা মান পাবো না। এপসাইলন ইকুয়াল টু মনে করেন যে 3 মিলিভোল্ট সাধারণত পাওয়া যায়, 3 মিলিভোল্ট পাইলাম। তারপরে আমি আবার টি এর মান এখন 20 না বসাই আমি এখন বসাবো হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস, বসাইলে এল এর আমি মান আর একটা পাবো, মনে করেন 13 সেন্টিমিটার পাইলাম। এপসাইলনের মান আমি পাইলাম এখন 4 মিলিভোল্ট। এরকম করতে করতে আমি প্রত্যেকটা টি এর জন্য এল এর আলাদা আলাদা মান আসবে এবং এপসাইলনের আলাদা আলাদা মান আসবে। এই ছকটাকে যখন আমি এক্স অক্ষে বসাবো আর এটাকে যখন ওয়াই অক্ষে বসাবো, দেখেন এক্স অক্ষে আমি টি বসাচ্ছি এবং এই যে মান যেগুলো পাইছি টেস্ট করে সেই টেস্টকৃত মানগুলোকে যখন আমি ওয়াই অক্ষে বসাবো, এপসাইলনের মানগুলোকে যখন ওয়াই অক্ষে বসাবো, তখন এই যে এরকম একটা পরাবৃত্তাকার গ্রাফ তৈরি হবে। এই গ্রাফটা কীরকম হবে? পরাবৃত্তাকার। এখন আমি বুঝলাম কিভাবে এটা পরাবৃত্তাকার হবে, বলেন তো, একটু চিন্তা করেন তো কিভাবে বুঝলাম আমি এটা পরাবৃত্তাকার হবে। একটু যদি চিন্তা করেন তাহলে আপনিও বুঝে যাবেন যে আমরা মনে আছে শুরুতে একটা ইকুয়েশন লিখছিলাম, ইকুয়েশনটা এরকম ছিল না, ই এর সাথে টি এর ঘাত সেকেন্ড ঘাতের সাথে সম্পর্কিত, সেকেন্ড ঘাতের সাথে টি এর ঘাত কত 2 আর ই এর পাওয়ার কত 1, তাহলে ই এর সাথে টি এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। এই রেখাটা বা এইরকম সমীকরণ হচ্ছে এরকম সমীকরণ পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করে, তাই এই কারণে এই গ্রাফটা আমি জানি যে পরাবৃত্তাকার হবে, বুঝছেন। এখন কোনো বইয়ে হচ্ছে এই গ্রাফটাকে এরকম সরল রেখা দিয়ে দিতে পারে। দেখেন তাপমাত্রা যখন খুবই কম ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত যদি আমি অপারেট করি, বাস্তবে বিষয় হলো যে এই তাপমাত্রাটাকে খুব বেশি পর্যন্ত তাপমাত্রা আমি বাড়াইতে পারবো না, এই সিস্টেমটা পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য খুব সামান্য তাপমাত্রার মধ্যে যদি আমি অপারেট করি, তাহলে এই যে এতটুকু অংশ দেখা যাবে, এতটুকু অংশ দেখতে কি স্ট্রেট লাইন না, সোজা সরল রেখা মনে হচ্ছে না? তাহলে সামান্য অংশ যদি বিবেচনা করি তাহলে সোজা সরল রেখা হবে, কিন্তু তাপমাত্রা যদি অনেক বেশি নেই তাহলে পুরো গ্রাফটা পরাবৃত্তাকার হবে। তাহলে মেন কথা আমি কি বললাম, সমীকরণ 3 ব্যবহার করে আমি বিভিন্ন তাপমাত্রার জন্য এপসাইলনের মান আমি বের করছি, সেই মানগুলোকে যদি গ্রাফে প্লট করি তাহলে দেখতে এই যে এরকম হবে। তাহলে আমার কাজ শেষ, গ্রাফে প্লট করলাম, গ্রাফে প্লট করার পরে এই যে এরকম পাওয়া গেল। এখন এই যে এরকম পাওয়া গেল, এখন এরপরে এই গ্রাফের সাহায্যে আমি কি করতে পারবো, যে কোনো অজানা জিনিসের তাপমাত্রা বের করতে পারবো, যে কোনো অজানা জিনিসের তাপমাত্রা আমি এখান থেকে বের করতে পারবো। যেমন আমাকে মনে করেন যে এখন আমাকে এমন একটা বস্তু দিছে যেটার তাপমাত্রা আমি জানি না, যেটার তাপমাত্রা হচ্ছে আমার কাছে অজানা, এটার তাপমাত্রাকে আমি ধরে নিলাম যে থিটা, আমি এটা জানি না, এখানে কোনো একটা বস্তু রাখা হয়েছে যেটার জন্য থিটা আমি জানি না সেটা কত। এখন এই থিটার মান আমাকে বের করতে হবে, আমি তো এটা জানি না থিটার মান কত। ওই গরম বস্তুকে এখানে রাখলাম, রেখে আমি এল এর মান ফিক্স করলাম। এল এর মান ফিক্স করার কারণে ওই যে সমীকরণ 3 ব্যবহার করে একটা এপসাইলনের মান পাওয়া যাবে। মনে করেন যে এপসাইলনের মান আমি পাইছি হচ্ছে ধরেন
যে 10 পাইলাম, এপসাইলনের মান কত পাইলাম 10 পাইলাম। এখন আমি এই গ্রাফে আসব, গ্রাফে এসে দেখব যে এপসাইলনের মান 10 আছে কোথায়। মনে করেন যে এই যে এপসাইলনের মান এটা হচ্ছে 10, তাহলে এপসাইলনের মান 10 পাইলাম। এই 10 এর লাইন থেকে নিচে চলে আসব, নিচে আসার পরে যেই তাপমাত্রা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই অজানা জিনিসের তাপমাত্রা। বুঝতে পারছেন? এই পদ্ধতিতে হচ্ছে আমরা এরপরে যে কোনো বস্তুর, অজানা বস্তুর তাপমাত্রা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই ফাইনাল লাইনটা আমরা এখানে লিখে দিব। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল লাইন। এই যে দেখেন, এই গ্রাফ আঁকাইলাম, গ্রাফ আঁকানোর পরে পরবর্তীতে তাপ যুগলের উষ্ণ সংযোগস্থলকে অজানা তাপমাত্রায় স্থাপন করে, ওই যে বললাম থিটাতে স্থাপন করে সংশ্লিষ্ট তড়িৎচালক বল বের করলাম, এপসাইলনের মান বের করলাম। তারপর দেখবো যে এপসাইলন এখানে কোথায় আছে। সেই এপসাইলনটা মনে করেন যে 5 হইলে এখানে পাওয়া যাবে, 20 হইলে মনে করেন এখানে পাওয়া যাবে, তখন 20-এর নিচে যে লাইন পাওয়া যাবে সেটা হবে তাপমাত্রা। এখন আবার আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে এখানেও তো একটা লাইন পাওয়া যাবে, যদি আমি এরকম এপসাইলনের লাইনটা নিই তাহলে এখানে একটা ছেদ করবে, এখানে একটা ছেদ করবে, কোনটা হবে সেটা আপনাকে আরেকটু চিন্তা করতে হবে, যেটা তাপমাত্রা কত পর্যন্ত হওয়া সম্ভব। বাস্তবে আপনি এমন কোনো গ্রাফ আঁকাইতে পারবেন না যেটা আসলে পরাবৃত্তাকার হয়, মানে এত বেশি তাপমাত্রা পর্যন্ত যাওয়া যায় না। ফলে আপনি ম্যাক্সিমাম হচ্ছে এই যে এরকম এতটুকু পর্যন্ত আসতে পারবেন কার্ভ করে, তারপরে যে কোনো এপসাইলনে গিয়ে একটা তাপমাত্রা পাবেন, যে কোনো এপসাইলনে গিয়ে একটা তাপমাত্রা পাবেন। সংশ্লিষ্ট তড়িৎচালক বল মানে এপসাইলন নির্ণয়ের মাধ্যমে গ্রাফ থেকে অজানা তাপমাত্রা নির্ণয় করা সম্ভব। তাহলে এই ছিল আমাদের থার্মোকাপল ইউজ করে কিভাবে থার্মোমিটার বানানো যায়। পুরাটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। ভিডিওটা দরকার হলে একবার না বুঝলে আরেকবার দেখেন, লং ভিডিও, বাট একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখতে থাকেন এবং নোট করবেন সাথে সাথে, যখন যা পড়বেন সাথে সাথে, মানে এটা যখন যে লাইন আপনি যা বুঝছেন সেটা সাথে সাথে নোট করে ফেলবেন। ঠিক আছে? ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।